সবাইকে স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে। সকালের বাংলাদেশে আমি ফারহানা নাইনসি রয়েছে, আমার সাথে জুবায়ের রয়েছে এবং জুবায়ের আপনাদের জন্য অপেক্ষা করছে একজন অতিথিকে নিয়ে। অতিথির সাথে পরিচয় করে দিব, তবে তার আগে যে বিষয়টি বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আমাদের অতীত সংস্কৃতি, আমাদের মূল, আমাদের শেকড় থেকে বিচ্ছিন্ন হওয়ার সুযোগ হরহামেশাই পাই। তবে বাস্তবতা হচ্ছে যদি কোনো না কোনোভাবে আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য বা অতীত ভুলে যাই, তবে আমার অভ্যুদয় থেকেছে বর্তমানের বাংলাদেশ, সে বাংলাদেশের অনেকখানি হারিয়ে ফেলবো। কেন কথাগুলো বলছি, কেন এই কথাগুলো আজ প্রাসঙ্গিক, এটি মনে করিয়ে দেওয়া অনেক বেশি জরুরি। মুক্তিযুদ্ধ নিয়ে যখনই আমরা কথা বলি দেখা যায় শুধুমাত্র কোনো দিবস কেন্দ্রিক কিংবা মাস কেন্দ্রিক আমাদের চর্চায় আমাদের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য, স্বাধীনতা সংগ্রামের যে ধারাবাহিকতা, এই বিষয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন উপস্থাপন দেখতে পাই। তবে সারা বছরই আমাদের প্রত্যেকের জীবনের সাথে প্রাসঙ্গিক এই বাস্তবতা কোনোভাবেই ভুলবার সুযোগ নেই। এবং সেই আলোকেই আমরা জানি, ঠিক গতকালই আমরা পড়ছিলাম বেশ কিছু গণমাধ্যমে ফলাও করে এই সংবাদটি প্রচলিত হয় যে রঘু রায়ের ক্যামেরায় মুক্তিযুদ্ধের দিনগুলো, মুক্তিযুদ্ধের ঘটনা, এই ক্যামেরাবন্দি ছবিগুলো দিয়ে একটি এক্সিবিশন কিন্তু শুরু হয়েছে। সেই ছবিগুলো থেকে বাছাই করা বেশ কিছু ছবি নিয়ে একটি প্রদর্শনী চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে। সেই প্রসঙ্গে আমরা কথা বলতে চাই এবং আমাদের সাথে আজকে অতিথি হিসাবে আছেন দুর্জয় রহমান, যিনি প্রতিষ্ঠাতা দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশন। শুভ সকাল এবং স্বাগত সকালের বাংলাদেশে। শুভ সকাল। শুভ সকাল। জি, ভালো আছি। দুর্জয় ফাউন্ডেশন প্রসঙ্গে আমাদের জানবার আগ্রহ তো রয়েছে, তবে তার আগে যে বিষয়টি বলছিলাম, রঘু রায় বাস্তবিকভাবে বললে এমন একটি নাম, যে নাম আলোকচিত্রীদের জগতে অনেক বেশি সমৃদ্ধ, অনেক বেশি সম্মানের। তার চেয়ে বড় বিষয় আমাদের সাধারণ মানুষের জীবনের সাথে সম্পৃক্ত বেশ কিছু কাজ তিনি করেছেন। বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ, এই দুয়ের মাঝে তার যে সম্পর্ক, এটা আসলে প্রথম আবিষ্কার করলেন কিভাবে বা জানবার সুযোগ তৈরি হলো কিভাবে? আসলে ধন্যবাদ জুবায়ের। রঘু রায় একজন উপমহাদেশ না, একজন বিশ্বখ্যাত একজন ফটোগ্রাফার এবং ইন্ডিয়াতে উনি মনে হয় এই উপমহাদেশে উনি প্রথম ম্যাগনাম ফটোগ্রাফার হিসাবে স্বীকৃত হয়েছেন। তো আমরা যারা চিত্রকলা এবং সাম্প্রতিক বিশ্বের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সময় ব্যয় করি, তাদের জন্য কাছে রঘু রায় একটা পরিচিত নাম। এবং রঘু রায়ের সম্বন্ধে জানেন না যারা, তাদেরকে বলতে হবে যে উনি কিন্তু যেই বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়াতে উনি পদ্মশ্রী যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন, সেটা উনি বাংলাদেশে স্বাধীনতাকালীন সময় যে কাজ করেছে সেই বিষয়ে উপরেই পেয়েছেন। তো এই ব্যাপারে রঘু রায়ের ব্যাপারে আমার একটা বিশেষ আগ্রহ ছিল এবং তারপরে আমরা রঘু রায়ের সাথে আমাদের ফাউন্ডেশন থেকে যোগাযোগ করি। কিন্তু তার আগেই ওনার যে সেই বিশ্বখ্যাত বাংলাদেশ মুক্তিযুদ্ধের উপর যে কাজগুলো মিডিয়াতে এবং আমাদের বিভিন্ন বইয়ে, স্কুল এবং কলেজে আমরা বলতে পারেন দেখেই বড় হয়েছি। বিশেষ করে ৭১-এর যেই আত্মসমর্পণের ছবিটি শরৎদি উদ্যানে, সেটা ওনার একটি আইকনিক ছবি নিঃসন্দেহে, এবং এটা বাঙালির ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। বারবার এই ছবিটি দেখলে গর্বে মাথা উঁচু হয়ে যায়, কারণ এর পিছনে যে ত্যাগ, তিতিক্ষা এবং যেই বিসর্জন আমাদের রয়েছে, মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত যে পরিবার বা পুরো জাতি, তা কোনোদিনই ভোলা সম্ভব নয়। এই একটা জায়গাতেই আমার আগ্রহ। যেই প্রেক্ষাপটে তিনি দাঁড়িয়ে আলোকচিত্রগুলো তুলেছেন, ফ্রেমবন্দি করেছেন, প্রেক্ষাপট কিন্তু আজকের বর্তমানের প্রেক্ষাপট নয়। তখন ভারতীয় একজন আলোকচিত্রী বাংলাদেশে কাজ করছেন, এটা একটা বিশাল বড় সংকটের বিষয় ছিল। কারণ তখন আমরা দেখেছি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের যে সাংবাদিকরা ছিলেন, গণমাধ্যমের বন্ধুরা ছিলেন, তারা হয়তো কোনো না কোনোভাবে কাজ করে গেছেন সাহসিকতা নিয়ে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তখন যিনি কাজ করছেন, তখন যে রঘু রায় কাজগুলো করবার সুযোগ পেয়েছেন, এই অভিজ্ঞতা তার কাছ থেকে জানবার সুযোগ হয়েছিল কিনা বা সেই প্রেক্ষাপট তিনি বর্ণনা করতে পেরেছেন কিনা? তখনকার সময়ের কথা আপনার সাথে শেয়ার করেছিল কিনা? আপনাদেরকে একটু রঘু রায়ের ব্যক্তিগত জীবনের একটু এই ব্যাপারে একটা বলা দরকার। যে আমি কিন্তু, এবং যে কেউই, আমি ওনাকে যখন প্রথম আমার সাথে ওনার সাক্ষাৎ হয়েছে, তখন প্রথমেই আমি জিজ্ঞাসা করেছি যে তোমার ১৯৭১-এর কাজ নিয়ে হঠাৎ করে ইচ্ছাটা হলো কেন? তখন সে আমাকে যেটা বলে যে উনি আসলে পাকিস্তানে জন্মগ্রহণ করেন, কিন্তু পার্টিশনের পরে 47-এর পার্টিশন, যেটাকে 1947 সালে উপমহাদেশে যে পার্টিশনটা হয়, পার্টিশনের পরে ওনারা পুরা পরিবার পাকিস্তান থেকে ইন্ডিয়াতে
এই রিফিউজি হিসাবেই ফিরে আসেন এবং উনি আমাকে বলেন যে ওই ঠিক ওইভাবেই মানে হেঁটেই মানে হেঁটেই তারা সীমান্ত অতিক্রম করে এবং এটা উনি তখন অনেক ছোট বয়সের, কিন্তু যখন উনি বাংলাদেশের এই রিফিউজির কোনো একটা ছবি উনি দেখেন যে এইভাবে আমাদের বাংলাদেশ থেকে সবাই সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যাচ্ছেন, ওনার ওই ছোটোবেলার ওই স্মৃতিটা ওনাকে খুব তাড়না দেয়। এবং উনি আমাকে বলেন যে উনি সেই সময় স্টেটসম্যান অফ ইন্ডিয়াতে ছিলেন এবং স্টেটসম্যান তখন উনি ওনার এডিটারের কাছে যান এবং ইন্টারেস্টিংলি যদিও দেশ বিভাগ মানে পার্টিশন হয়ে গেছে 1947-এ পার্টিশন, কিন্তু তারপরেও কিন্তু স্টেটসম্যান ইন্ডিয়ার তখনও এডিটর ছিল একজন ব্রিটিশ এবং উনি আমাকে বলেছিল যে উনি ওনার বসের কাছে যাওয়ার পরে ওনার বসকে উনি বলেন যে ওনার ইতিহাসটা যে কেন এটা ওনাকে খুব তাড়না দিচ্ছে, তখন বস ওনাকে অ্যাসাইনমেন্টে পাঠান এবং উনি অ্যাসাইনমেন্টে কলকাতায় প্লেনে আসার পরে উনি বর্ডার ক্রস করে যশোর রোড দিয়ে প্রথম বাংলাদেশে ঢুকেন। তো আসলে সেই তাড়না, তারপরে ওনার ছোটোবেলার যে স্মৃতি এবং তার পার্শ্ববর্তী একটা দেশে এরকম একটা জেনোসাইড হচ্ছে, আমরা যদিও এখনও জেনোসাইডের এটার কোনো স্বীকৃতি এখনও পাইনি, কিন্তু এই সব কিছু যারা সেই সময় ছিলেন এবং শুধু রঘু রয় না, ভারতে এবং বিভিন্ন দেশে যারাই এই চিত্রগুলো দেখেছে এবং সবাইকেই কিন্তু খুব বিশেষভাবে তাড়না দিয়েছে, সবাই বিভিন্নভাবেই এই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে সম্পৃক্ত হতে চেষ্টা করেছে। আপনারা তো জানেনই যে কনসার্ট ফর বাংলাদেশ, এটাও কিন্তু আমাদের স্বাধীনতারই একটা আমাদের সাথে সহমর্মিতা দেখার জন্যই। তো উনি বাংলাদেশে আসার পরে ক্রস করার পরে উনি অ্যাসাইনমেন্টটা বিভিন্ন ছবি তুলতে থাকেন এবং সেই ছবিগুলো তোলার পরে উনি আমাকে বলেন যে ডিসেম্বরের কোনো এক সময়ে উনি এক আর্মি হেলিকপ্টারে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন। তার আগে একটা ছবি আছে, খুব ইম্পর্টেন্ট ছবি, যেখানে আমি অরিজিনালি এই ছবিটা দেখেই ওনার ব্যাপারে আগ্রহী হই। তো সেইটা ম্যাগনাম এর স্টুডিওতে ছিল লন্ডনে। ওইখানে দেখা যায় যে অনেকগুলো বাংলাদেশি, আমি এটা রিফিউজি বলতে অস্বীকার করি, কারণ রিফিউজি মানে হচ্ছে শরণার্থী। আমরা আসলে দেশের থেকে বিভিন্ন জন বর্ডার ক্রস করে যারা চলে গেছে তারা বিভিন্ন অবস্থাপন্ন পরিবার থেকেই কিন্তু গেছে, তাদেরকে কিন্তু শরণার্থী বলাটা ঠিক হবে না। আমি বলবো যে তারা সেই সময় পালিয়ে গেছে, অবস্থা প্রাণ ভয়ে পালিয়েছে। তো এই জন্য শরণার্থী কথাটা বলতে গেলে কেমন একটা মার্জিনাল একটা কমিউনিটির কথা মনে পড়ে, কিন্তু আসলে বাংলাদেশ থেকে যারা বর্ডার ক্রস করে গেছে তারা কিন্তু সবাই শরণার্থী ছিল না, তারা প্রাণ ভয়ে চলে গেছে। তো সেখানে দেখা যায় যে বিভিন্ন বাংলাদেশ থেকে যারা গেছেন এবং তারা ওনাকে দেখতে এসেছেন। তো সেই সময় তদানীন্তন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ওনাকে একটা জিপে করে এই ব্যাপারগুলো পর্যবেক্ষণ করছেন। সেই ছবিটা রঘু রয় ধারণ করে এবং সেটা আমি বলবো যে অন্যতম দুর্লভ একটি সেই সময়কার ঘটনাবলীর একটা বিশেষ দুর্লভ মুহূর্ত এবং আমি বলবো যে সেই সময় যে চিত্র তখন কি হচ্ছে ওই ছবি থেকেই কিন্তু বিশ্ববাসী জানতে পারেন, কারণ যেহেতু ভারতীয় প্রধানমন্ত্রী তখন এক স্পটে এবং সেটার একটা কিন্তু ভালো কাভারেজ হয়েছিল। সেটা থেকে কিন্তু আমি মনে করি যে এইখানকার যে সার্বিক পরিস্থিতি সেটা থেকে আরও সেই সময় বিশ্ব জানতে পেরেছে। যদিও সেই সময় কোল্ড ওয়ার, বিভিন্ন জন বিভিন্নভাবেই অবস্থান নিয়েছেন, এটা তখনকার আন্তর্জাতিক পরিস্থিতির উপরে। তো এখনকার যে আন্তর্জাতিক পরিস্থিতি আর তখনকার যে আন্তর্জাতিক পরিস্থিতি সেই ব্যাপারে কিন্তু সেটার দুইটা পার্থক্য ছিল নিঃসন্দেহে। তো এই সকল ঘটনাগুলি আমি বলবো যে রঘু রয়ের বাংলাদেশের স্বাধীনতার যেই আন্দোলনের যেই পটভূমি বিশ্ববাসীকে জানাবার যেই প্রচেষ্টা সেটা অবশ্যই একটা নিঃসন্দেহে। এবং ন্যান্সি, আমরা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি বিষয়টি উপলব্ধি করছি যখন ইউক্রেন, রাশিয়া কিংবা
ইউক্রেন রাশিয়া না, যদি ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসনের চিত্র দেখি, এখন আসলে বৈশ্বিক বিভিন্ন রাষ্ট্রের, শক্তিশালী রাষ্ট্রের এই বিষয়ে সরব হওয়াটা কতখানি জরুরি, এইটা বোধহয় এখন আমরা সবাই উপলব্ধি করতে পারছি। এবং কেন তখন গণমাধ্যম কর্মীরা কিংবা এরকম যারা অ্যাসাইন হয়েছিলেন বাংলাদেশে কাজ করতে, জীবনের ঝুঁকি নিয়ে কেন তারা কাজ করেছেন এবং সেই কাজ কেন গুরুত্বপূর্ণ, এখন হয়তো এটা স্পষ্টভাবে চোখে আঙুল দিয়ে অনেকের বুঝিয়ে দেওয়া শুরু আমরা হয়েছে। এখন যেভাবে গাজার পরিস্থিতি খুব সহজে জানতে পারছি, এবং তখন সুযোগই ছিল না, তখন কিন্তু সেরকম সুযোগ ছিল না। একেবারে হাতে গোনা কয়েকজন আমাদের সেই আমাদের যে পরিস্থিতি ছিল মুক্তিযুদ্ধের সময় সেগুলো বিশ্ব দরবারে তুলে ধরেছিল। নিঃসন্দেহে রঘু রায় সেরকমই একজন। আমরা তার সাথে কথা বলছিলাম আমাদের যে মুক্তিযুদ্ধের সময় যে দলিল রয়েছে, মুক্তিযুদ্ধের সময়কার যে ছবিগুলো রয়েছে, সেগুলো যে বিখ্যাত আলোকচিত্রী রয়েছে রঘু রায়, তার ছবিগুলো আপনি আমাদের সামনে নিয়ে এসেছেন। সেই গল্পটা আমরা শুনছিলাম বিরতিতে যাওয়ার আগে। একটু জানতে চাই যে কতগুলো ছবি আসলে আছে আপনার কাছে, এবং সেই ছবিগুলোতে আসলে কোন কোন বিষয়গুলো আমাদের মুক্তিযুদ্ধের সময় উঠে এসেছে? ধন্যবাদ ন্যান্সি। আসলে রঘু রায় তো যেহেতু একটা অ্যাসাইনমেন্ট এসেছিলেন, এবং এটার পুরো কালেকশনটাকে ধরেন একটা অ্যাসাইনমেন্টে হয়তো বা অনেক ছবি উনি তুলেছেন, কিন্তু এটার প্রকৃত সংখ্যাটা আসলে উনি জানেন, কারণ সব ছবি তো আর ফটোগ্রাফাররা ডেভেলপ করেন না, এবং এখনকার মতো সেই সময় ডিজিটাল টেকনোলজিও ছিল না যে ক্যামেরায় তোলার পরে অটোমেটিক্যালি একটা নাম্বার কিংবা পরে স্ক্রিন প্লে দিয়ে দেখবে যে কয়টা ছবি তুললো কিংবা কোনটা ভালো কোনটা খারাপ, তখন এবং সেটাকে সাথে সাথে ডিলিট। তখন কিন্তু ছবি কোনটা ভালো কোনটা খারাপ সেটা দেখতে গেলে কিন্তু ওই ডেভেলপ করে ডার্ক রুমেই দেখতে হতো সেই সময়কার টেকনোলজি। যেটা আজকে যে আমরা যে ফটোগ্রাফির যে টেকনোলজিগুলো দেখছি, এটা কিন্তু খুব সাম্প্রতিক। আমার মনে হয় না 10-15 বছর আগেও এই নতুন টেকনোলজিটা ছিল। তো এগুলো থেকে এটা কারণ বলছি যে ফটোগ্রাফির প্রতি আমার একটা আগ্রহ আছে, তো সেই কারণে ফটোগ্রাফি কালেকশনটা আমরা শুরু করি। তো রঘু রায় সেই সময়কার যে ছবিগুলো তুলেছিলেন, তো সেখান থেকে 200 থেকে 250 ছবি উনি ডেভেলপ করেছিলেন। আচ্ছা। তো 200 থেকে 250 ছবি ডেভেলপ করলে সব ছবি কিন্তু আবার ফটোগ্রাফারদের যেটা ওনাদের যে একটা প্রফেশনাল জাজমেন্ট আছে, সবগুলো কিন্তু আবার প্রদর্শিত করার মতো না। তো উনি 2012 সালে এই ছবিগুলো নিয়ে একটা ছোট্ট পাবলিকেশন করেন। কিন্তু তার আগে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সবার জানা দরকার, যে এইটা যে ডেভেলপ, মানে যেহেতু উনি একজন খুব বিখ্যাত ফটোগ্রাফার, উনি বিভিন্ন অ্যাসাইনমেন্টে ছিল। এমন না যে 1971 এর পরে ওনার অ্যাসাইনমেন্ট, তারপরে উনি বিভিন্ন অ্যাসাইনমেন্টে করেছেন, এবং 35 বছর ধরে উনি ভেবেছেন, স্বাধীনতা 35 বছর পর্যন্ত উনি ভেবেছেন এই রিলগুলো হারিয়ে গেছে। আচ্ছা। এবং উনি স্বাধীনতার 35 বছর পরে এই রিলগুলো খুঁজে পান। তো বিশাল ব্যাপার। উনি স্বাধীনতার 35 বছর পরে এই রিলগুলো খুঁজে পান, এবং সম্ভবত 2010 কিংবা 12 কোনো এক সময়ে উনি এই রিলগুলো খুঁজে পান, এবং উনি ভেবেছিলেন যে অ্যাসাইনমেন্টের পরে যেটা হয় যে সে একজন প্রফেশনাল ফটোগ্রাফার এবং স্টেটসম্যান অফ ইন্ডিয়ার একেবারে মানে লিস্টেড এমপ্লয়ি ফটো এজেন্সি। তো সেই কারণে ওনার হয়তো বা অ্যাসাইনমেন্টের পরে দেশ থেকে যাওয়ার পরে কোথাও রেখেছিলেন, কিন্তু উনি ভেবেছিলেন যে ভুলে গেছে, এবং 35 বছর পরে পাওয়ার পরে উনি এটা দিয়ে একটা ছোট্ট পাবলিকেশন করেন, এবং পাবলিকেশনটা করার পরে উনি এটাতে তেমন কোনো প্রদর্শনই করেনি। এবং আমি ব্যক্তিগতভাবে যখন এই ছবিগুলো তো আমরা সবাই দেখেছি, এবং আপনারা যেই ছবিগুলো আমরা স্কুল কলেজের সময় দেখে এসেছি, এগুলো উনি যে কিছু কিছু ছবি যেগুলো ডেভেলপ করেছিল সেগুলো বিভিন্ন পত্রিকায় দিয়েছিল, এবং স্বাধীনতার পরে বিশ্বের বিভিন্ন সময়ে বাংলাদেশ স্বাধীনতা যখন উঠে এসেছে, যেহেতু উনি একজন ম্যাগনাম ফটোগ্রাফার, এবং সেই কারণে ম্যাগনাম এজেন্সি একটা বিশ্ববিখ্যাত এজেন্সি, সবাই কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে কোনো ফুটেজ দরকার হলে ওই ম্যাগনাম এজেন্সির কাছেই যোগাযোগ করতে, এবং রঘু রায় তখন অলরেডি একজন মানে প্রখ্যাত এবং অলরেডি এস্টাবলিশড শিল্পী এই লাইনে, তার কাছ থেকে এগুলো নিত। তো এগুলো বিভিন্নভাবে উনি ছবিগুলোর যে সিকোয়েন্সটা, ওইখানে দেখা যায় যে উনি রিফিউজিদের নিয়ে যখন বিভিন্ন জন আমাদের বাংলাদেশ থেকে এবং
বিভিন্ন শ্রেণীর মার্জিনালাইজড যারা জীবনের ভয়ে পালিয়ে গেছেন এবং বিভিন্ন শ্রেণীর যারা সেই সময় পায়ে হেঁটে ক্রস করছে সেই সব জায়গা কভার করেছেন। তারপরে উনি যখন স্বাধীনতার কিছু আগে যখন আস্তে আস্তে ফিরে আসছেন সেই সময় মুক্তিযোদ্ধাদের ফিরে আসার দিকে, কারণ সবাই তখন আস্তে আস্তে ঢাকার দিকে আগাচ্ছেন সেই সময়কার, এবং উনি যখন ফিরে আসছেন সেই সময় বিভিন্ন রকম বর্বরিচিত এবং যখন বিভিন্ন জায়গায় মৃতদেহ পড়ে আছে সেই সকল চিত্র সেগুলো উঠে এসেছে। তারপরে যেটা সবচেয়ে উঠে এসেছে সেই সময় মানে রাজাকার যারা ছিল আল শামস, তাদেরকে বিভিন্নভাবে ধরা পড়ছে সেই সব জায়গায় মানে সেই সব চিত্রগুলো। তারপরে উনি শেষে ঢাকায় চলে আসেন, ঢাকায় আসার পরে আত্মসমর্পণের চিত্র এবং এইসব বিভিন্ন সিকোয়েন্সে কিন্তু ওনার ছবিগুলো উনি তুলেছেন। এবং এটা কিন্তু একটা মানে যে কোনো ছবি একটা কথাই বলে যে পিকচার টেলস আ থাউজেন্ড স্টোরি। আপনি আত্মসমর্পণের কথা বলছিলেন, সেই ছবিটার কথা কি একটু বলবেন কিনা, যে এই ছবিটা দেখে আসলে আমরা বাংলাদেশের ইতিহাস আসলে বিশ্ব দরবারে সবাই চেনে, সেই ছবিটাও কথা আপনি বিরতিতে যাওয়ার আগে বলছিলেন। আসলে এইটা উনি যে 16 ডিসেম্বরের যে ছবিটা ওনার কাছ থেকে আমি ওনাকে জিজ্ঞাসা করেছি যে সিকোয়েন্সটা কীভাবে, তুমি তো বর্ডার ক্রস করে, যে উনি বলেন যে উনি যশোর রোড দিয়ে ঢুকেছিলেন। আমি বললাম বর্ডার ক্রস করে তুমি বর্ডারে ছিলে, বর্ডার থেকে তুমি ঢাকায় আসলে কিভাবে? তো উনি আমাকে বলেন যে সেই সময় একটা আর্মি হেলিকপ্টার 16 ডিসেম্বরের কয়েকদিন আগে, মানে সম্ভবত 1-2 দিন আগে একটা ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ঢাকায় আসছিল এবং ওখানে একজন মেজর, যেহেতু উনি বর্ডারে কাজ করছিল সেই সময় একজন ভারতীয় মেজরের সাথে ওনার সখ্যতা হয়। তো সেই ভারতীয় মেজর বলে আমরা যখন ঢাকা যাচ্ছি তুমিও চলো। তো উনি ওই হেলিকপ্টার করেই কিন্তু ঢাকায় আসে। আচ্ছা, ঠিক 16 ডিসেম্বরের, মানে আমি ঠিক দিনটা জানি না, কিন্তু উনি আমাকে বলে হেলিকপ্টার করে ঢাকায় আসে। এবং ওনাকে আমি এটা জিজ্ঞাসাও করেছি যে স্বাধীনতার সময় ওই সময়টা কি ছিল, কারণ এটা নিয়ে স্বাধীনতার ওই চিত্র, যে ওই ছবিটা যেটা উঠেছে এবং সেই সময় কে ছিল কে ছিল না সেগুলো নিয়ে অনেক রকম আমাদের মধ্যে বিতর্ক আলাপ আলোচনা আছে, বিভ্রান্তি আছে। এবং এই প্রশ্নগুলো কিন্তু আমি যেহেতু আমি এই ছবিগুলোর প্রথমে তো আমরা পাবলিক, এখন যে অবস্থা প্রদর্শনীর আগে তো বিভিন্ন স্টেজে ছিল, প্রথমে তো আমি এগুলো ফাউন্ডেশন থেকে, দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশন থেকে সংগ্রহ করি। তো সেই সময় আমি জিজ্ঞাসা করছিলাম যে সেই সময় অবস্থাটা কী ছিল। তখন উনি আমাকে বলেন যে সেই সময় একটা মানে সন্ধ্যাকালীন একটা সময় ছিল যখন নাকি আত্মসমর্পণের জন্য সবাই টেবিলে বসেছেন। এবং সেই সময় কিন্তু বাংলাদেশের যে গ্রুপ ক্যাপ্টেন, এখন যাকে আমরা পরে এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বলি, উনি কিন্তু সেই সময় গ্রুপ ক্যাপ্টেন ছিলেন মনে হয় পদবিতে। উনি কিন্তু ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং আমরা যে প্রদর্শনীটা করছি সেই প্রদর্শনীতে কিন্তু এই ছবিটা আমরা অনেক বড় এনলার্জ ফর্মে প্রদর্শন করছি। বিকজ অনেকে সময় আমরা এই ছবি দেখি অনেক জায়গায় যেখানে কোনো বাংলাদেশি কোনো ব্যক্তির কোনো অবস্থান ওই চিত্রে দেখা যায় না, এবং এটা নিয়ে অনেকে বিতর্ক তৈরি করবার চেষ্টা করেন যে কেন কোনো বাংলাদেশি প্রতিনিধি সেখানে নেই বা ছিল না। এটা নিশ্চয়ই একটা বিশাল বড় উত্তর এই ছবি। জি, এবং এটা শুধু এটা না, এটা নিয়ে আমাদের যারা কিউরেটর, এই ছবি এই প্রদর্শনীর কিউরেটর জিহান করিম যখন এই প্রদর্শনী আমাদের যে প্রদর্শনীটার প্ল্যান করে, এবং এটা একটা খুবই এনলার্জ ভার্সনে করার কারণটাই হচ্ছে যে এই ছবিটা দেখলে সেই সময়কার একটা প্রমাণ পাওয়া যায় যে কে ছিল না। ওই যে পিকচার টেলস থাউজেন্ড স্টোরি, একজনকে, এবং উনি একজন ছবিতে উপস্থিত আছেন। কিন্তু পরে আমি এটাও রঘু রায়কে জিজ্ঞাসা করেছিলাম যে এইখানে এই ছবিটার তো বিভিন্ন ভার্সন আছে। তখন আমাকে উনি বলে দুর্জয় সেই সময় ওনার দায়িত্ব, উনি ছবি তুলছেন, এখন বিভিন্ন ভার্সন কিভাবে আছেন সেটা উনি বলতে পারেন না। কিন্তু বলছে দেখেন সেই সময় তো সন্ধ্যা ছিল, হয়তো বা সব ফ্রেমে তোমাদের দেশের কেউ নেই, কিন্তু আমার ফ্রেমে তো আছে, তুমি তো দেখতে পাচ্ছ। এবং সেই জন্য আমরা প্রদর্শনীতে এই ছবিটার অরিজিনালটা এবং এটার একটা মানে ব্যানার আকারে বড় করে ছবিটা দিয়েছি, যাতে করে সেটার একটা সেই সময়কার, এটা তো একটা আমাদের
জাতির ডিএনএ। যিনি আমাদের ইতিহাসের এমন একটি অংশ এই মুহূর্তে বাংলাদেশ উপস্থাপন করছেন বা যে বিষয় নিয়ে কথা বলছেন, যে অনেকের মধ্যে অনেক বিতর্ক যারা জন্ম দেওয়ার চেষ্টা করেন এবং কৌশলে যারা কিছু সময় আমাদের জাতি হিসাবে ছোট করবার চেষ্টা করেন, তার একটা বিশাল বড় দাঁত ভাঙা জবাব সেই ছবিতে আছে, যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম। অনেকগুলো ছবি তো নিশ্চয়ই তিনি তুলেছেন, সব ছবি কি প্রদর্শিত হচ্ছে? না, ছবি আমাদের কালেকশনে এখন আছে 70টা ছবি, কিন্তু এটা আমাদের 100টা ছবির কালেকশনে আমরা এটাকে বিল্ড করব। কিন্তু প্রদর্শনীতে 53টা ছবি প্রদর্শিত হচ্ছে, কারণ 2024 সাল হচ্ছে স্বাধীনতার 53 বছর। সেই বছরটা মনে করেই, সংখ্যাটা মনে করেই আমরা 53টা ছবি প্রদর্শন করছি। আর ছবি প্রদর্শন সম্বন্ধে আরেকটা জিনিস একটু বলে রাখা দরকার, যে আমরা এটাকে মানে সনাতন, যে আমরা একমাত্রিক মানে দ্বিমাত্রিক ভাবে যেভাবে আমরা ছবিগুলো দেখি, সেখান থেকে সরে এসে এটাকে একটা মাল্টি মিডিয়া এবং মাল্টি ডাইমেনশনাল বহুমাত্রিক একটা মানে পরিকল্পনায় ছবিগুলো প্রদর্শিত হচ্ছে। কারণ ছবিগুলো এইভাবে প্রদর্শিত করার কারণ হচ্ছে যে 1971 সালে ঘটনা আমরা 2024 সালে প্রদর্শন করছি। সেই প্রদর্শনে এর মধ্যে যে সময়ের যে টাইম ল্যাপস এবং এখন যে নিউ জেনারেশন, তাদেরকে কিভাবে এই ঘটনাগুলো উপস্থাপন করা যায়, এগুলো কিন্তু একটা কিউরেটোরিয়াল পরিকল্পনা। এবং যিনি ডিন আছেন চারুকলা মানে ইনস্টিটিউট ফাইন আর্টস ফ্যাকাল্টির নিসার হোসেন এবং কিউরেটর জিহান করিম, তাদের একটা পরিকল্পনা ছিল যে 71-এর ছবি যে সেই সময়কার সেইভাবে দেখাতে হবে তা না, আমরা নতুন প্রজন্মের কাছে কিভাবে নতুনভাবে সেই সময়কার সংগ্রাম এবং ত্যাগের একটা কাহিনী কিভাবে উপস্থাপন করতে পারি, সেই জন্য সেইভাবে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে 53টা ছবি দিয়ে। বাহ, চমৎকার। এই 53টা নিশ্চয়ই বেছে নেওয়াটাও কঠিন। 100টা ছবি থেকে নিজেদের ছবি, তো কোনটা কিভাবে গুরুত্বপূর্ণ বিবেচনা করবো, এটাও খুব কঠিন একটা কাজ। তবে প্রাধান্য পেয়েছে কোন ছবিগুলো বেশি? প্রাধান্য পেয়েছে যে সেই সময় যেটাকে যখন মানুষ মানে সীমান্ত অতিক্রম করছে সেখানে, এবং সীমান্ত অতিক্রম করছে যে সেইখানে দেখেন আমরা সাধারণত যেটা বলি যে আমরা যারা সাউথ এশিয়ান তারা কিন্তু খুব পরিবার কেন্দ্রিক, আমরা সবাই পরিবার একসাথে থাকি এবং আমরা যারা এবং পরিবারের সবাই যারা জুনিয়র মানে তারা সিনিয়রদেরকে টেক কেয়ার করে। এখানে প্রাধান্য যেটা পেয়েছে ছবিগুলো, যেখানে সবচেয়ে বেশি আমার কাছে খুব আমি ব্যক্তিগতভাবে খুব ইমোশনাল, কারণ আমি আমার মা সেই সময় একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি সামরিক বাহিনীতে কাজ করতেন। তারপরে সেই সময় যেহেতু ওনারা বাংলাদেশের থেকে ছিলেন, তো স্বাধীনতার সময় তিনি চলে যায় পালিয়ে। তো ওই কিছু কিছু জিনিস আমাকে খুবভাবে মানে আমি বলবো তাড়না দেয় যে এই ছবিগুলোতে ছেলে মায়ের রিলেশনশিপ, কিভাবে ছেলেগুলো পুত্রগুলো মাদেরকে সেই সময় নিয়ে যাচ্ছে এই ছবিগুলো, তারপরে কিভাবে একজন মা তার সন্তানকে কিভাবে আগলে ধরে সীমান্তর দিকে এগিয়ে যাচ্ছে, এই ছবিগুলো কিন্তু খুব মর্মস্পর্শী। এবং যেটা নাকি কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম যে যুদ্ধের চিত্র 1971 বলেন, 2024 বলেন, 1990 বলেন, যুদ্ধের কোনো চিত্র কিন্তু পরিবর্তন হয় না, সিকোয়েন্সটা হয়তো বা মানে জায়গাটা পরিবর্তন হয়। আজকে যেই সেইখানকার 1971-এর যে যুদ্ধের চিত্র, এখন যে গাজার চিত্র, যেখানে ইউক্রেনের চিত্র, যেটা আপনি মানে মায়ানমারের চিত্র, ওই যেই বিভীষিকা, যেই ত্যাগ এবং যেই সংগ্রাম এবং যেই বর্বরতা, এটার কিন্তু কোনো পরিবর্তন স্থানের এবং কালের পরিবর্তন হয়েছে। কিন্তু আপনার জীবনের সাথেও মুক্তিযুদ্ধ আসলে অন্যভাবে মিশে আছে। আমরা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে শুনি বাবা মুক্তিযোদ্ধা, আপনি বলছিলেন আপনার মা মুক্তিযোদ্ধা ছিলেন, একটু আমরা সেই গল্পটা জানতে চাই। আমার আম্মা প্রফেশনালি উনি একজন চিকিৎসক, আর্মি মেডিকেল করে তিনি কর্তব্যরত ছিলেন। এবং তখন যখন আর্মি মেডিকেল করে যখন কেউ আসতো মেডিকেল মানে যে থেকে ডাক্তার
হয়ে তখন ওনাদেরকে কমিশন পেতে হতো, কমিশন র্যাঙ্ক থেকে, এবং লেফটেন্যান্ট এভাবে, সেকেন্ড লেফটেন্যান্ট এইভাবে আসতে হতো। তো উনি সেই সময় যখন ছিল, তিনি একজন জুনিয়র র্যাঙ্কিং অফিসার ছিল, এবং যেহেতু এটা আমাদের শোনা, এবং এই ঘটনাটা আমার ছোটোবেলায়, আমি তখন অনেক ছোট ছিলাম, কিন্তু শুধু এই ঘটনাটা আমার মনে আছে যে আমার মামারা, মানে আপন মামারা মুক্তিযোদ্ধা ছিলেন। আমার ছোট মামা খুবই মানে অ্যাক্টিভ মুক্তিযোদ্ধা, এবং সেই সময় বিভিন্ন ইয়ের সাথে, কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। তো উনি, আমার মা সেই সময় কোনো কারণে একটা প্রেসক্রিপশন আমার মামাকে ওষুধের জন্য দেয়, কিন্তু ওইটা যেহেতু আমার আম্মা তখন ইপিআরে, তখন বলতে এখন যেটা বিডিআর, তখন ছিল সেটা ইপিআরে ওই প্রেসক্রিপশনে ওটা লিখে দিয়ে দেয়, কিন্তু আমার মামা যখন পালিয়ে যান ওই প্রেসক্রিপশনটা রেখে দিয়ে গিয়েছিল, এবং সেটা পাকিস্তান আর্মির হাতে পড়ে, এবং তাদের কাছে তো এটা কোনো দেখার ব্যাপার না যে কে এটা লিখেছে। তো সেই সময় আম্মাকে আমার একজন সিনিয়র টিপ করে দেয় যে তোমার এই প্রেসক্রিপশনটা কিন্তু পাওয়া গেছে, এবং তুমি কিন্তু এইভাবে বিভিন্নভাবেই করেছো মুক্তিযোদ্ধা থেকে সহায়তা, এবার কিন্তু ওরা তোমাকে ধরতে পারবে। সেই সময় আমরা পালিয়ে যাই। তো নিঃসন্দেহে আমাদের প্রত্যেকের এবং জীবনের এই সাথে ঘটনাটা আমার মনে আছে, ওই ছোটবেলার ওই ঘটনাটা। অসংখ্য ধন্যবাদ। খুব আগ্রহ ছিল আপনাদের দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশন নিয়ে জানবার, কিন্তু সময় আসলে শেষ করে ফেলেছি। আজ নিঃসন্দেহে খুব সহসা আপনাকে আরো একবার অতিথি হিসেবে আমরা দুর্জয় ফাউন্ডেশনের গল্প জানার সুযোগ পাবো। ধন্যবাদ আপনাকে, এবং কৃতজ্ঞতা আপনার প্রতি যে চরম একটি বাস্তবতা আমাদের সামনে সুযোগ করে দিয়েছেন। অনেক ধন্যবাদ আমাদেরকে সময়। ধন্যবাদ ন্যান্সি, ধন্যবাদ জুবায়ের, ভালো লাগলো। দর্শক, এটা একটা অসাধারণ সুযোগ। আপনাদের যাদের সময় সুযোগ হবে অবশ্যই জয়নুল গ্যালারিতে এই যে আয়োজন চলছে, অবশ্যই দেখে আসবার চেষ্টা করুন। আপনার শিশু সন্তানকে সাথে নিয়ে যাবেন। আমাদের ইতিহাস জানাটা অনেক বেশি জরুরি, খুব বেশি জরুরি। আপনারা ভালো থাকবেন, সকালটা আপনাদের সুন্দর হবে এবং সারা দিনটা আপনাদের সুন্দর যাবে, নিরাপদে থাকবেন, সেই কামনায় শেষ করছি সকালের বাংলাদেশ। শুভ সকাল।